জীবিকা নির্বাহের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করি, কিন্তু আমাদের ভালোবাসা, ভালো লাগা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। আমরা নিজেদের খুঁজে পাই, কিন্তু দুটো যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা সত্যি কি জীবনে সফলতা পাই? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের ছোট গল্প বাতিঘরের আলো। এই গল্পটি পোলিশ ভাষায় লেখা, লেখক হেনরি সেনকুইস। হেনরি সেনকুইস 1905 সালে সাহিত্যে নোবেল পান। এই গল্পটির ইংরেজি নাম লাইট হাউস কিপার। গল্পটিকে বিশ্ব সাহিত্যে অন্যতম সেরা ছোট গল্প হিসাবে ধরা হয়। গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। পানামার কাছে অ্যাসপিনওয়ালের সাগরকূলে একটা ছোট্ট দ্বীপ আছে। রোজ রাতে একটা লাইট হাউস সেই দ্বীপ থেকে সমুদ্রপথে আলো দেখায়। যার উপর দায়িত্ব ছিল লাইট হাউসের রক্ষণাবেক্ষণের, একদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া গিয়েছে আগের দিন রাতে। সন্দেহ করা হলো আচমকা বিশাল ঢেউয়ে হয়তো ভদ্রলোক ভেসে গেছেন। ওদিকে লাইট হাউসটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, একদিনও খালি ফেলে রাখা যায় না। যাত্রীবাহী এবং মালবাহী বেশ কিছু জাহাজ রোজই ওই দ্বীপটার পাশ দিয়ে নিউ ইয়র্ক আর পানামার মধ্যে যাতায়াত করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কাউন্সিলর মিস্টার ম্যালকমের কাছে কয়েক ঘন্টা মধ্যেই ওই কাজের প্রতিশ্রুতি নিয়ে হাজির হলেন এক বৃদ্ধ ভদ্রলোক। মাথার চুল ধবধবে সাদা, গায়ের চামড়া কোঁচকানো, রোদে পোড়া, কিন্তু শরীরটা বলিষ্ঠ এবং ঋজু। চোখে মুখে কেমন একটা দুঃখী দুঃখী ভাব। ভদ্রলোককে দেখে মিস্টার ম্যালকমের ঠিক পছন্দ হলো না, কিন্তু কি আর করা যাবে, তবু তো একজনকে পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় পর্বটুকু শেষ হতে বেশ খানিকটা বিনয়ের সাথে মিস্টার ম্যালকম ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন কাজটা কতটা গুরুত্বপূর্ণ? রোজ সন্ধ্যায় 400 সিঁড়ি বেয়ে ওই লাইট হাউসটার মাথায় গিয়ে আপনাকে আলো জ্বালাতে হবে, সে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন। সারাদিন ওই নির্জন দ্বীপে আপনাকে একা থাকতে হবে। রোজ সকালে অবশ্য শহর থেকে একটা নৌকো যাবে আপনার জন্য খাবার দাবার আর মিঠে জল নিয়ে, কিন্তু সে সঙ্গ আর কতটুকু? আপনি পারবেন তো? ভদ্রলোক নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলেন, স্যার, আমি সব জেনে শুনে এসেছি, আমি একটু বিশ্রাম চাই, বড় ক্লান্ত। উত্তরটা কিরকম খটোমটো ঠেকল ম্যালকমের কাছে। ভদ্রলোক নিশ্চয়ই সারাদিনের বিশ্রামের কথা বলছেন হয়তো। তিনি হঠাৎ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কি এর আগে কোনো সরকারি কাজ করেছিলেন? হ্যাঁ স্যার, যৌবনে আমি স্পেন, ফ্রান্স, হাঙ্গেরি এবং সাউথ আফ্রিকাতে এই 4 জায়গায় যুদ্ধ করেছি। ভদ্রলোক তার জামার বুক পকেট থেকে একটা পাঠ করা বিবর্ণ কাগজ বের করে এগিয়ে ধরলেন কাউন্সিলরের দিকে। মিস্টার ম্যালকম পড়ে দেখলেন, সেটা সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পাওয়া একটা মানপত্র। সেটায় কাজের প্রশংসা করে কয়েক ছত্র লেখা আছে। মিস্টার ম্যালকম তখন বেশ নরম সুরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আপনার সমুদ্র সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ স্যার, আমি 3 বছর সমুদ্রে 3 মাস ধরার জাহাজে কাজ করেছি। আরে আরে, আপনি তো দেখছি অনেক কাজই করেছেন। হ্যাঁ স্যার, কারণ আমি কোথাও শান্তি পাইনি। কেন? ভদ্রলোক কাঁধটা অল্প ঝাঁকিয়ে ডান হাতের তর্জনী দিয়ে কপালে টোকা মেরে বললেন, ভাগ্য মশাই, ভাগ্য। তবে এই রকম একটা চাকরি আমি বহুদিন ধরে খুঁজছিলাম। আমি নির্জন দ্বীপে নিজের সাথে কিছু কথা বলতে চাই। আমি নিজেকে আবার খুঁজে ফিরে পেতে চাই। আপনি যদি একজন বৃদ্ধ ভদ্রলোককে সত্যি সুখী করতে চান, তাহলে এই চাকরিটা আমায় দিন। আমি নিজের সম্পর্কে এইটুক বলতে পারি, আমি কিন্তু কর্মবিমুখ নই। একটু ভেবে ম্যালকম বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আজ থেকেই কাজে লেগে যান। আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। ঘণ্টাখানেকের মধ্যে একটা নৌকো আপনাকে ওই দ্বীপে নিয়ে যাবে। সন্ধ্যা নাগাদ অনিস্কি দ্বীপে পৌঁছে গেলেন। সমুদ্রের জলে ঢেউ খেলানো চাঁদের আলো, আকাশে রামধনু রঙের চন্দ্রকলা, সবকিছু উপেক্ষা করে বৃদ্ধ অনিস্কি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলেন লাইট হাউসটাকে। তারপর লণ্ঠনটা হাতে ঝুলিয়ে ধীর পায়ে সিঁড়ি ভাঙতে শুরু করলেন। মাথায় পৌঁছানোর পর এক অনির্বচনীয় আনন্দে তার মনটা ভরে গেল। এতদিন পর তিনি প্রকৃত বিশ্রাম পেলেন। পৃথিবীর বহু জায়গায় তিনি কাজ করেছেন। কঠিন পরিশ্রম এবং সততার বিনিময়ে কিছু অর্থ তিনি রোজগার করেছিলেন, কিন্তু এখন তার হাতে কিছুই নেই। তিনি অস্ট্রেলিয়ার স্বর্ণখনিতে কাজ করেছেন, আফ্রিকায় গিয়েছেন হিরে খোঁজার কাজে, সরকারি শিকারী হিসেবে বহুদিন দক্ষিণ আমেরিকার জঙ্গলে ঘুরেছেন। শেষ অবধি চাকরি বাকরি ছেড়ে জমানো কিছু অর্থ দিয়ে ক্যালিফোর্নিয়ায় একটা নিজস্ব খামার খুলেছিলেন, কিন্তু প্রচণ্ড খরা সবকিছু নষ্ট করে দিল। বিশ্বাসী বন্ধুর সঙ্গে যৌথভাবে একটা চুরুটের কারখানাও খুলেছিলেন হাভানায়, কিন্তু তার অসুস্থতার সুযোগ নিয়ে সেই বন্ধুও তাকে নিঃস্ব করে পথে বসালো। জীবনের অধিকাংশ সময়টাই তিনি ভাগ্যের সাথে লড়াই করেছেন, কিন্তু দাঁড়াতে তিনি কোনোদিনই পারেননি। আশ্চর্যের ব্যাপার, বছরখানেক কাটার পর বৃদ্ধ অনিস্কি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন। সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাওয়া সাদা পাখির দিকে তাকিয়ে তিনি মানুষের সুখ নিয়ে কল্পনা করতে শুরু করলেন। লাইট হাউসের বারান্দায় লাইটটাকে জ্বালিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা স্থির চোখে তাকিয়ে থাকতেন সমুদ্রের দিকে, সমুদ্রের ঢেউয়ের দিকে। ঢেউয়ের মাথায় ক্ষণে ক্ষণে জ্বলে ওঠা ফসফরাসের প্রভা দেখতেন। বৃদ্ধ অনিস্কি এই সব কিছুর মধ্যেই প্রকৃতির ভাষা খোঁজেন। কখনো তিনি সমুদ্রের বুকে দেখতে পান একগুচ্ছ চলমান সবুজ আলোর বিন্দু। বুঝতে পারেন একটা জাহাজ চলে গেল কিছু আশাবাদী মানুষকে বুকে নিয়ে। শেষে এক সময় লাইট হাউস থেকে নেমে আসেন নিজের ঘরে। ক্লান্ত শরীরে শুয়ে পড়েন দড়ির খাটে। ঘড়ির টিকটিক শব্দের মধ্যে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসে। একটু একটু করে
বৃদ্ধ অনিস্কি সেই দ্বীপেই গড়ে তোলেন নিজের সংসার। একদল শঙ্খচিলকে পোষ মানিয়ে রোজ তাদের খেতে দেন নিজের খাবার থেকে। ছোট ছোট ঢেউয়ের আসা যাওয়ার পথে ঝিনুক কুড়ন। তার সাংসারিক সংগ্রহ দিন দিন বাড়তেই থাকে। সরকারি নিয়ম অনুযায়ী রবিবার অনিস্কির ছুটির দিন। এখন রবিবার এলেই প্রাণটা ছটফট করে। নিজের দেশের খবরের জন্য তার মনটা যেন উন্মুখ হয়ে থাকে। একটা নিজস্ব নৌকা আছে তার। প্রিয় নীল লং কোটটা পরে গলায় রূপোর ক্রসটা ঝুলিয়ে তিনি নৌকো চালিয়ে চলে যান শহরে। প্রথমে একখানা নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকা কিনে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। কোনো কোনো রবিবার বন্ধু জনের বাড়ি গিয়ে হই হুল্লোড়ে মাতিয়ে তোলেন সারা দিনটা। যে স্বাভাবিক জীবনটা তিনি ভুলতে বসেছিলেন, সপ্তাহান্তে সেই দিনটাই তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। তারপর কাউন্সিলর মিস্টার ম্যালকমের সঙ্গে দেখা করে টুকিটাকি কাজ সেরে বিকেল নাগাদ আবার ফিরে আসেন সেই ছোট্ট দ্বীপে। অঘটনটা ঘটল এরপর। একদিন সকালে যে লোকটা শহর থেকে খাবার দাবার আর জল নিয়ে আসে, সে অনিস্কির হাতে তুলে দিল একটা 4 কোনা প্যাকেট। নামধাম দেখে অনিস্কি বুঝতে পারল জিনিসটা পাঠিয়েছেন মিস্টার ম্যালকম। গভীর কৌতূহল নিয়ে ভেতর থেকে প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা বিখ্যাত কবিতার বই। 30 বছর বয়সে যখন তিনি আলজেরিয়া আর স্পেনে যুদ্ধ করতেন, তখন সবসময় এই কবিতার বইটা তার সাথে থাকত। উপরে ছোট্ট করে লেখা, নির্জন দ্বীপে অবসরের সঙ্গী। বইটা নাকের কাছে ঠেকিয়ে অনিস্কি খুব জোরে একটা নিঃশ্বাস টানলেন। এক সময় এই বইটা তার খুব প্রিয় ছিল। সবুজ ঘাসে ঢাকা স্বর্গের মতো সুন্দর দ্বীপে ঝাঁকড়া গাছতলায় শুয়ে বৃদ্ধ অনিস্কি বারবার আবৃত্তি করতে লাগলেন তার প্রিয় কবিতাগুলো। যৌবনের উচ্ছ্বাস তাকে সারাদিন আচ্ছন্ন করে রাখল। ঘন্টার পর ঘন্টা এইভাবে কেটে গেল। আকাশটাকে গোধূলি আলোয় সাজিয়ে সূর্য ডুবে গেল সমুদ্রের জলে। শঙ্খচিলেরা বারবার ডেকে ডানাটা ঝাপটা দিয়ে ফিরে গেল নিজেদের বাসায়। কিন্তু বৃদ্ধ অনিস্কির কোনো দিকেই খেয়াল নেই। কে যেন তাকে ভেতর থেকে বলল, মনে পড়ে সেই সব দিনগুলোর কথা? কৃষ্ণপক্ষের অন্ধকার আকাশ, বিশাল সমুদ্রটা কালো মোষের মতো ফুঁসছে। এই সময় অনিস্কির উচিত ছিল লাইট হাউসের ওপর লণ্ঠনটা জেলে সমুদ্রে আলো দেখানো, কিন্তু তার বদলে তিনি কল্পনায় ফিরে গেলেন ছোটবেলার গ্রামে। কিছুতেই তিনি বাবা মাকে স্মরণ করতে পারলেন না, কারণ খুব ছোটবেলায় তারা মারা গেছেন। তিনি চোখের সামনে পরিষ্কার দেখতে পেলেন তার প্রিয় গ্রামটাকে। হালকা কুয়াশার মধ্যে সারি সারি সবুজ ঘর, দুটো বিরাট পুকুর, পুকুরের ধারে ব্যাঙ ডাকছে, কিছু দূরে একটা সরাইখানা। একদল বল্লমধারী অশ্বারোহী সৈনিক সেখানে নেচে গেয়ে গান করছে। অনিস্কির মনে হলো ঠান্ডা নিস্তব্ধ রাতটাকে উপেক্ষা করে একটা কিশোর গ্রামের পথ ধরে কি যেন খুঁজছে। মুখের আদলটা অনেকটা তারই মতো। একটু পরে পূব আকাশটা লাল করে সূর্য উঠল। মোরগ ডাকলো ফণী মনসার বেড়ার ধারে। হঠাৎ অনিস্কির মাথার
দিক থেকে কে যেন বলে উঠল, কি ব্যাপার, এখানে বালির চড়ায় শুয়ে কেন? শরীরটা খারাপ নাকি? বৃদ্ধ অনিষ্কি চোখ চেয়ে দেখলেন সকাল হয়ে গেছে। কুড়েঘর, পুকুর, সরাইখানা এসবের বদলে চোখের সামনে ভেসে উঠল জঙ্গল, ঝোপঝাড় আর পাহাড়ের মতো লাইট হাউসটা। শরীরে প্রচন্ড অবসাদ, কোনো মতে উঠে বসলেন। হাতখানেক দূরে গ্রিক সৈনিকের মতো দাঁড়িয়ে আছে জোহান, যে রোজ সকালে তাকে মিঠে জল আর খাবার পৌঁছে দেয়। আচ্ছা, আপনার বুদ্ধি কি বলুন তো মশাই? আপনি কালকে রাত্রে লাইট হাউসটা জ্বালাননি? একটা জাহাজ সারগাম যাওয়ার পথে পাড়ে ধাক্কা খেয়ে ভেঙে গেছে, সেটা আপনি জানেন? আপনার একটা ভুলের জন্য কি বিশাল ক্ষতি হয়ে গেল সেটা আপনি জানেন? আপনার ভাগ্য ভালো, কোনো মানুষ মারা যায়নি। আর কি দাঁড়িয়ে দেখছেন কি? আসুন আসুন, এখন আমার নৌকায় উঠে বসুন, বাকিটা কনসুলেটের কাউন্সিলরের কাছে শুনবেন। চলুন। যত সব। অনিষ্কির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যি তো, কাল লাইট হাউসে আলো জ্বালানো হয়নি। নিজেকে প্রচন্ড অপরাধী মনে হলো। মানসিক যন্ত্রণায় মুখের ভেতরটা তেতো লাগলো তার। কাউন্সিলর শুধু একটা কথাই বললেন, দুঃখিত, আপনাকে আর রাখতে পারছি না, আপনি এখন আসতে পারেন। বৃদ্ধ অনিষ্কির দুর্ভাগ্যের ইতিহাসে আর একটা পেরেক পোতা হলো। কিছুদিন পর দেখা গেল অ্যাসপিনওয়াল থেকে নিউইয়র্কগামী একটা জাহাজের ডেকে অনিষ্কি দাঁড়িয়ে। শরীরটা একটু বেঁকে গেছে, চোখ দুটো উদাস। নিজের অস্তিত্ব রক্ষার চেতনায় এক হাতে আঁকড়ে ধরে আছেন জাহাজের রেলিংটা, অন্য হাতে বুকে চেপে ধরে আছেন সেই কবিতার বইটা।